আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় মৌলের মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা স্লাইডে যাচ্ছি। প্রথম যে স্লাইডটা দেওয়া আছে সেটাই আছে মৌলিক পদার্থ কি। আমরা জানি সোনা, রূপা বা লোহা ইত্যাদি বিশুদ্ধ পদার্থকে তুমি যতই ভাঙো না কেন সেখানে তাদের ক্ষুদ্রতম কণা ছাড়া আর কিছু পাবে না। তার মানে কি, আমরা সোনা, রূপা বা যে কোনো রূপা বা লোহা এই সকলকে পদার্থগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, শুধুমাত্র সেই পদার্থ ক্ষুদ্রতম কণা ছাড়া আর কিছু পাবো না। যে সকল পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয়। তার মানে কি, আমরা যদি লোহাকে শুধু ভাঙি, লোহাকে যদি ভাঙা হয় তার মানে কি শুধুমাত্র লোহায় পাওয়া যাবে। এবং সোনাকে যদি ভাঙা হয়, বিশুদ্ধ সোনাকে যদি ভাঙা হয় তাহলে সোনা ছাড়া আর অন্য কোনো মৌলিক পদার্থ পাওয়া যাবে না। এরকম আরো কিছু মৌলিক উদাহরণ হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের একটি পরমাণুকে যদি তুমি ভাঙো, শুধুমাত্র নাইট্রোজেন পাওয়া যাবে। ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 74টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। এছাড়া কৃত্রিম মৌল বলা হয়, এগুলোকে কৃত্রিম মৌল বলা হয়, যেগুলোকে আমরা প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় না, যেগুলো বিভিন্ন পরীক্ষাগারে তৈরি করা হয়েছে বা বিভিন্ন মিশ্রণ পদার্থের মাধ্যমে মৌলিক পদার্থগুলো আবিষ্কৃত হয়েছে। তাদের সংখ্যা কয়টি? 74টি। এবং মোট মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? 118টি। এবং মানব শরীরে আমরা যদি বিশ্লেষণ করি, কোষ, অণু, পরমাণুকে যদি বিশ্লেষণ করি তাহলে কয়টি পাওয়া যাবে? 26টি মৌলিক পদার্থ পাওয়া যাবে। যৌগিক পদার্থ যে শর্ত এরপরে গিয়ে আমরা জানবো যৌগিক পদার্থ। তো আমরা মৌলিক পদার্থের সংজ্ঞাটা আর একটু ভালো করে জেনে নিই। যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয়। আমরা পরীক্ষাতে যদি আসে মৌলিক পদার্থ কি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। আমরা মৌলিক পদার্থের উদাহরণের ক্ষেত্রে বলবো কি, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি আমরা মৌলিক পদার্থের উদাহরণের ক্ষেত্রে আমরা দিব। এরপরে আমরা যেটা দেখব, যৌগিক পদার্থ। ইতিমধ্যে তোমরা জেনেছো মৌলিক পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়, আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। ঠিক যৌগিক পদার্থটা তার উল্টোটা। উল্টোটা কেমন? যদি কোনো পদার্থকে বিশ্লেষণ করা যায় এবং ভিন্ন ভিন্ন বস্তু পাওয়া যায়, একাধিক মৌল পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলা হবে। যেমন আমরা এখানে বলেছি যে দুটি ভিন্ন মৌল হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যাবে, কিন্তু পানিকে যদি ভাঙা হয় তাহলে পানিকে ভাঙলে কি পাওয়া যাবে? পানির সংকেত আমরা জানি কি, H2O। পানির সংকেত। এখানে পানিকে যদি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, অ্যানোড এবং ক্যাথোডে দুটা ভিন্ন ভিন্ন H2O হাইড্রোজেন গ্যাস এক জায়গায় একটি ক্যাথোডে এবং অক্সিজেন অ্যানোডে উপস্থিত হবে, আমরা এটা জানি। তো যে সকল পদার্থ ভাঙলে শুধু দুইয়ের অধিক মৌলিক পাওয়া যায় তাদেরকে দুইয়ের অধিক মানে মিনিমাম দুইটা পাওয়া যাবে, না হলে তার বেশি পাইলেও কোনো সমস্যা নাই, তাদেরকে যৌগিক পদার্থ বলা হবে। যৌগিক পদার্থের যেমন আমরা বলি যে সোডিয়াম ক্লোরাইড, NaCl, NaCl সোডিয়াম ক্লোরাইড। কারণ কি, সোডিয়াম ক্লোরাইডকে বিশ্লেষণ করলে কি হবে? দুইটা মৌল পাওয়া যাবে, একটা সোডিয়াম এবং ক্লোরিন, এই দুটি পাওয়া যাবে। পানিতেও হাইড্রোজেন অক্সিজেন পরমাণুর সংখ্যা অনুপাতে 2:1। যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসীয়, কিন্তু এদের যৌগ উৎপন্ন হলে সাধারণত তাপমাত্রায় পানি হয়। মৌলের বৈশিষ্ট্য অনুসারে যৌগের বৈশিষ্ট্য হবে না। এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে মৌল যদি, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি গ্যাসীয় মৌল হয়, কিন্তু এরা বিক্রিয়া করে যখন পানি তৈরি করবে তখন পানি তৈরি করবে হাইড্রোজেন ও অক্সিজেন যখন বিক্রি করে পানি তৈরি করবে, এটা কিন্তু তরল পদার্থ। এই কথাই বলা হয়েছে যে যদি দুটি ভিন্ন ভিন্ন মৌল গ্যাসীয়, কিন্তু এদের ভিন্ন ভিন্ন যৌগ পানি সাধারণত তরল অবস্থাতে থাকে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগ বলা হয়। এরপরে আমরা যেটা দেখব, পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। যেমন আমরা যদি বলি যে H, আমরা জানি যে মৌলের H দ্বারা কি বোঝানো হয়? হাইড্রোজেনকে বোঝানো হয়। তো এই হাইড্রোজেনকে আমরা বিশ্লেষণ করলে ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি? ক্ষুদ্রতম কণার নাম কি? হাইড্রোজেন ও পরমাণুর ক্ষুদ্রতম হাইড্রোজেন মৌলের
ক্ষুদ্রতম অংশের নামই হচ্ছে কি পরমাণু। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেন ধর্ম বিদ্যমান আর অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকে। দুই বা ততোধিক অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলা হয়? অণু বলা হয়। তার মানে কি, আমরা পরমাণু সংখ্যা বললাম কি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন H2, এটি হচ্ছে একটি হাইড্রোজেন অণু, আর H হচ্ছে হাইড্রোজেন একটি পরমাণু। কারণ এখানে এই H2 কে বিশ্লেষণ করলে দেখা যায় যে দুটি হাইড্রোজেন H2 কে বিশ্লেষণ করলে দেখা যায় দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। আবার এরকমও আছে যে একটি অক্সিজেন অণু, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুইটাই কি পাবো? অক্সিজেন অণু পাবো, পরমাণু পাবো। এভাবে বলা হয়েছে। তো রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম অধ্যায়ে আমরা বিস্তারিত জানতে পারবো। দুটি অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে O2 গঠন করে, তেমনি দুটি কার্বন পরমাণু CO2 কার্বন ও অক্সিজেন যুক্ত হয়ে CO2 গঠন করে, এরকম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তো এরকম বিভিন্নভাবে মৌল পরস্পর যুক্ত হয়ে তাদেরকে যৌগ অণু বলা হয়। যেমন আমরা যে যৌগিক পদার্থের সংজ্ঞা চাই, দুই বা অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলা হবে, যেমন CO2 বা H2O এরকম। এরপরে আমরা যেটা দেখব মৌলের নামকরণ বা মৌল ইংরেজি শব্দ নাম প্রতীক। আমরা এটা ছকে দেখছি এখানে অক্সিজেন এবং এর নামের প্রথম অক্ষর ছিল O, সেই জন্য অক্সিজেনের প্রতীক কি চিহ্ন, প্রতীকের নামের প্রতীক হচ্ছে O, এবং হাইড্রোজেনের প্রথম অক্ষর ছিল কি H, এই জন্য নামের প্রতীক হয়েছে কি হাইড্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম নাইট্রোজেন। তো মৌলের বা ইংরেজি ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে মৌলের পূর্ণ নাম, এরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে O, এবং এটা হচ্ছে হাইড্রোজেনের পূর্ণ নাম এটা, আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে H। নাইট্রোজেনের পূর্ণ নাম হচ্ছে নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেনের সংক্ষিপ্ত প্রতীক হচ্ছে কি, প্রতীক হচ্ছে AN। প্রতিটি মৌলের সংক্ষেপে প্রকাশ করতে আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রথম অক্ষর ইংরেজি নামের এর দুইটা নিয়ম আমরা এখানে দেখব। প্রথম হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে নামের প্রতীক হিসেবে চিহ্ন করা হয়, যেমন কার্বনের C, হাইড্রোজেনের H, অক্সিজেনের O। দ্বিতীয়ত, যদি দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তাহলে একটি নামের মৌলের ইংরেজি বর্ণমালা বড় হাতের দিয়ে অন্যটি ছোট হাতের লিখতে হয়। দুটি প্রতি অক্ষর লেখা থাকায় নামের অক্ষর দুটি ইংরেজি বর্ণ হাতে অক্ষর এবং নামের এক এক হয়। যেমন ক্যালসিয়াম C দিয়ে শুরু হয় ক্যালসিয়াম, এবং কার্বনও কি দিয়ে শুরু হয়? C। এজন্য কার্বনের আমরা C গ্রহণ করি এবং ক্যালসিয়ামের Ca লেখা হয়। এর পরবর্তীতে আমরা যেটা দেখব মৌলের নাম, কার্বন C, ক্লোরিন Cl, ক্যালসিয়াম Ca। যেহেতু এই একাধিক মৌলের প্রথম নামের একই অক্ষর দিয়ে শুরু, সেহেতু প্রথমটাকে Cl, ক্লোরিনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে C, ক্লোরিনের ক্ষেত্রে Cl এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে Ca ব্যবহার করা হয়। কোবাল্টের ক্ষেত্রে CO এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে Cd এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে Cr ব্যবহার করা হয়ে থাকে। এবং প্রতীকের ল্যাটিন নাম থেকেও কিছু নাম গ্রহণ করা হয়েছে, যেমন সোডিয়াম Na, কপার হলো Cu, পটাশিয়াম হলো K, গোল্ড হচ্ছে Au, lead Pb এবং টাংস্টন W দ্বারা প্রকাশ করা হয়। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, হাইড্রোজেন একটি অণুতে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়, যার অর্থ হলো একটি হাইড্রোজেনের অণুকে প্রকাশ করার জন্য H2 ব্যবহার করা হয়। হাইড্রোজেন অণুকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়? H2। কারণ হচ্ছে এখানে বিশ্লেষণ করলে দেখা যায় দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে কি আছে? সংযুক্ত আছে, এরকম আছে। আবার পানিতে একটি অণুকে প্রবেশ করলে H2 দ্বারা প্রকাশ করা হয়। এর অর্থ হচ্ছে পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু থাকে, পরস্পরের তালিকা নিচে দেখানো হলো। আমরা একটু খেয়াল করি, নাইট্রোজেনের একটি সংকেত হচ্ছে N2, অ্যামোনিয়ামের সংকেত NH3, আমরা এগুলো সংকেত জানতে হবে। ক্লোরিনের সংকেত Cl2, সালফুরিক অ্যাসিড H2SO4 H2SO4 দ্বারা লেখা হয়, এবং হাইড্রোক্লোরিক HCl, সোডিয়াম ক্লোরাইডকে HCl, সোডিয়াম ক্লোরাইডকে Na, খাবার লবণ যেটা ব্যবহার করি আমরা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম সালফেট হচ্ছে Na2SO4, এরকম করে লেখা হয়। এর পরবর্তী